এবারের 15ই আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন, যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, উত্তরে আমি বলবো, অন্তত আমার অভিজ্ঞতার আলোকে, এবারের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ, মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদী দিন হিসেবে উদযাপিত হয়েছে। এবং এবারের 15ই আগস্টের মধ্য দিয়ে অনেকগুলো দিক আমাদের সামনে তার স্বরূপ উন্মোচন করেছে। একদিকে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষদের অনেকেই যে সাহস নিয়ে, সত্যের পথ ধরে সাহস নিয়ে তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বরে শোক জানাতে গিয়েছিলেন। তারা মোটামুটি খানিকটা বলা যেতে পারে মবের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমরা দেখেছি। সরকারের রক্তচক্ষু কতটা প্রকট ছিল সেটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে। অন্যদিকে সরকারের বিরুদ্ধে মানুষের এক ধরনের নীরব প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের 15.5 বছরের যে টানা শাসন, সেই 15.5 বছরের মধ্যে 15ই আগস্ট কেন্দ্র করে যত ধরনের বিতর্কের সৃষ্টি করা হয়েছিল, সেখান থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছে। এই সব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয়। প্রথমত 14ই আগস্ট সকাল থেকেই 32 নম্বরের সামনে জল কামান, সাজোয়া যান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, এসিপি রাখা হয়েছিল। এগুলো আপনাদেরকে আগেই জানিয়েছি। 15ই আগস্ট সকাল থেকে কি ঘটলো? 15ই আগস্ট বঙ্গবন্ধুর 32 নম্বরের ধ্বংসস্তূপের সামনে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হলো। কারা করলো? এনসিপি নেতা কর্মীরা করেছেন। 15ই আগস্ট মধ্যরাত থেকে বিএনপির নেতা কর্মীরাও সেখানে অবস্থান নিয়েছিলেন। সে বিষয়ে পরে আসছি। তার আগে যে বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন সাংবাদিকদের কাছে, 15ই আগস্টের কর্মসূচি যে কেউ পালন করতে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। ধানমন্ডি থানার ওসি যখন সাধারণ মানুষদের অনেকে, জামাত ইসলামী শিবির কিংবা এনসিপি নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের হাতে, তখন পুলিশ নীরব ভূমিকা পালন করছিল। আবার পুলিশ কাউকে ধরে আটক করলো জিজ্ঞাসাবাদের জন্য। সেই অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধানমন্ডি থানার ওসি কি বলছেন যে, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন, কিছুদিন আগেই সেখানে ঢুকতে দেওয়া হবে না শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সে বিষয়ে যখন শফিকুল আলমের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনার ইনস্ট্রাকশন ছিল, তিনি অস্বীকার করেছেন। যেহেতু সমালোচিত হয়েছে যে কোন আইনে সাধারণ মানুষের শোক শ্রদ্ধা জ্ঞাপন মানে কেউ করলে তাদেরকে আইনে আওতায় আনা হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, পুলিশ তো ইনস্ট্রাকশন পায় তাদের চিফের কাছ থেকে, আমাদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন দিই না, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে কাজ করে। কি সুন্দর কথা, পাঠ্যপুস্তকে এগুলোই লেখা থাকে আর কি। যাও, তো তিনি বলছেন যে গত কয়েকদিন আগে আমি কিছু মন্তব্য করেছিলাম, সেই মন্তব্য মোতাবেক পুলিশ হয়তো ধরে নিয়েছে, কিন্তু এগুলো আমাদের নির্দেশ না। সুর বদল করে ফেলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা ছিল। প্রশ্ন হচ্ছে যে যদি সুর তিনি বদল করেই থাকেন, যে সাধারণ মানুষদের কেউ শ্রদ্ধা নিবেদন করলে বা শোক জ্ঞাপন করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, কিন্তু সারা বাংলাদেশ তো দেখলো একেবারে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, তার সারাদিনের উপার্জন 400 টাকা দিয়ে ফুলের তোড়া কিনে শ্রদ্ধা নিবেদনের জন্য 32 নম্বরে এলেন। তাকে কিভাবে মবের মধ্যে ফেলা হলো, কিভাবে পিটুনি দেওয়া হলো সেই মানুষটিকে। একজন মাওলানা 2 খতম কুরআন পড়েছেন,
তারপরে তার পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। তিনি বলছেন, আমি কোনো দল করি না, কিন্তু বঙ্গবন্ধুকে আমি অস্বীকার করবো কিভাবে? এই দেশের স্থপতি যিনি, তার জন্য আমি দোয়া করতে পারবো না তার স্মৃতি বিজড়িত ভবনের সামনে এসে? তাকে হেনস্থা হতে হয়েছে। দুজন নারী, মানে আমি যেটুকু দেখেছি, এর বাইরে থাকতে পারে, তাদেরকে হেনস্থা হতে হয়েছে। তাদের হাতে ফুল রাজপথে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হয়েছে। অনেকে গেছেন নীরব দর্শক হয়ে যে কি হয় দেখি, এবং মনে মনে শ্রদ্ধা জানাতে। এই সবই ইতিহাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন। আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন। কবে নাগাদ পদত্যাগ করতে পারেন? যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করে, তাহলে তিনি পদত্যাগ করতে পারেন। এখন এই পদত্যাগ করতে পারেন, এটি তার হুঁশিয়ারি থাকবে, এক ধরনের হুমকি, আমি পদত্যাগ করলাম বা করব, নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না। যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না। এখন এই বিষয়টি আলোচনায় এসেছে কিভাবে? এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেছেন যে এনসিপি এবং জামায়াত ইসলামী যদি নির্বাচন না যায়, তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন। তার এই ধরনের হুমকি বা নাটক এর আগে আমরা দেখেছি। যেহেতু এনসিপি এবং জামায়াত ইসলামী একই সুরে তারা বলে আসছে, ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি, বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয়, তাহলে তারা নির্বাচনে যাবে না। এবং ফেব্রুয়ারিতে তারা প্রধান উপদেষ্টা যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন, সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না। তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাটক দেখে দেখে অভ্যস্ত, এবং তিনি যে সুর চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে, সেটিও একটু বলি আপনাদেরকে। সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ, এই সিএনএ কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছে, এবং সেই সাক্ষাৎকারে কি বলেছেন তাও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি, তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না। নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব। 5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে তিনি কি বলেছিলেন? রীতিমতো 15 আগস্ট আমরা যেটা জানতে পারলাম যে তিনি সিএনএ কে বক্তব্য দিয়েছেন, এবং এর মধ্যে আবার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে বা এর আইনগত ভিত্তি থাকবে কিনা। সিএনএ কে তিনি আবার বলছেন, খেয়াল করুন, নির্বাচন যদি বৈধ না হয়, তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই। আহা, এই কথার অর্থ কি? নির্বাচন যদি বৈধ না হয়, বৈধ বলতে তিনি কি বোঝাচ্ছেন? আমাদের এত সংস্কারের প্রয়োজন নেই, একটা নির্বাচন দিন, এটি অনিবার্য এখন এই মুহূর্তে। বৈধতার সংজ্ঞা তিনি কিভাবে দিবেন? একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি তো সম্পূর্ণ বৈধ একটি নির্বাচনের রূপ নাই। এখন তিনি কি আওয়ামী লীগের অংশ? বিএনপি এমন ভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলো যেন এই সরকার পুত পবিত্র। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাবার্তাগুলো বলছেন, যে আশ্বাসগুলো দিচ্ছেন, তার প্রতি অন্তত দেশের বড় একটি অংশের কোনো ধরনের কোনো আস্থা নেই, কোনো ধরনের সমর্থন নেই, ভরসা নেই। এই যে যেমন 5 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে 10 দিনের মাথায় তার সুর চেঞ্জ করে ফেললেন। শুরু থেকে বলে আসছি, নির্বাচন এই সরকারের অধীনে হবে না, অথবা এই সরকার দিবে না, শুরু থেকে একেবারে বলে আসছি। কিন্তু বিএনপি সেই বক্তব্য, মানে প্রধান উপদেষ্টা এইসব বক্তব্যকে সামনে রেখেই তারা সামনে এগোতে যাচ্ছে। এবং এর সাথে আর একটা কথা বলে রাখি, আগেও বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এটি আরো চরম অবস্থায় যাবে, আরো খারাপ হবে। তখন সরকার বলবে যে দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন তো দেওয়ার পরিবেশ নেই।
নির্বাচন কমিশন তো অবশ্যই ডিসেম্বরে গিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, তফসিল ঘোষণা করবে, তার আগে তো নয়। এবং আমি বলে রেখেছি যে এই কয় মাস যাতে নিশ্চিন্তে থাকতে পারে, রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতেই এ ধরনের একটি ঘোষণা দেওয়া হয়েছে। তার প্রমাণ কি মিলছে? ধরুন ডিসেম্বরে গিয়ে আমাদের কথাগুলো সত্য হলো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো বা সরকার বললো যে না, এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া যাচ্ছে না, যদি কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আরো অবনতি ঘটবে তো বটেই, যা কিছু চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা ছাড়া অন্য কিছু কল্পনা করা যাচ্ছে না। তখন বিএনপি কি করবে? আন্দোলন সংগ্রাম করবে, আবার আলোচনা হবে, আবার এক টেবিলে বসতে হবে, কোনো ধরনের অভিযোগ ছাড়াই। আওয়ামী লীগের যে নিরপরাধ নিরীহ মানুষগুলোকে, মানে তাদের নাম গন্ধ পেলেই, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা পেলেই যেভাবে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, আসামিদের কোনো প্রকার জামিন দেওয়া হচ্ছে না, মিথ্যা হত্যা মামলায় একের পর এক মানুষকে জড়িয়ে ফেলা হচ্ছে, মানুষকে নানানভাবে হয়রানি করা হচ্ছে, রাস্তাঘাটে মানুষকে বিবস্ত্র করা হচ্ছে, একের পর এক গণপিটুনি, প্রকাশ্যে চাপ হাতি দিয়ে মানুষকে খুন করা, বাক স্বাধীনতা হরণ করা, গণমাধ্যমের উপরে মবের হুমকি প্রতিষ্ঠা করা, এসব আইনের শাসন, এইগুলো জবাবদিহিতা? এই সরকার কালা বোবা, এই কথা তো প্রতিষ্ঠিত হয়েছে, কারোর কথা শোনেও না, কিছু বলেও না। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই একটা বছর এর মধ্যেই যেসব অভিযোগ উঠতে শুরু করেছে, তার প্রমাণও কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। শুধু তদন্ত হচ্ছে না, সরকারি পর্যায়ে থেকে কিছু বলা হচ্ছে না, কিন্তু মানুষের কাছে তো নানান ধরনের প্রমাণ রয়েছে স্পষ্টত। তদন্তটা কে করবে? মানুষ তা তদন্ত করবে না। তদন্ত করলেই বোঝা যেত, তাও নিরপেক্ষতার সঙ্গে। দুদক তদন্ত করবে, বা সেই তদন্তের উপরে আমাদের আস্থা রাখতে হবে। যাই হোক, এবং এই সরকারের সবচেয়ে বড় যে গুণ, তা হচ্ছে সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অনেকেই কথায় কথায় যে পরিমাণ মিথ্যা বলেন, এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা।